স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। টঙ্গীতে ইজতেমা মাঠে মধ্যরাতে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধ শতাধিক। পরিস্থিতি থমথমে, বিপুল পুলিশ ও র্যাব মোতায়েন। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে দুটি বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাসের জন্য 250 একর জমি নির্ধারণ করা থাকলেও এখনও শুরু হয়নি অধিগ্রহণ প্রক্রিয়া। এ নিয়ে এখন জনপদে থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই গাজীপুরের তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ প্রসঙ্গ। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত অর্ধশত মুসল্লি। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে সাদ অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশে ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারা বসায় জোবায়ের অনুসারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে বাস ট্রাক যোগে আসতে থাকে। মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সাদ অনুসারীদের গাড়ি আটকে দেয় জোবায়েরপন্থীরা। এক পর্যায়ে রাত 2:30টার দিকে মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের 2 জন নিহত ও অন্তত অর্ধশত মুসল্লি আহত হন। তাদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ইজতেমার ময়দানের পরিস্থিতি এখন কি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ে কি বলছেন জানাবেন। জি রাত্রি, গত রাতে যখন এই ইজতেমা ময়দানে তাবলিগের যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের পর কিন্তু এই মুহূর্তে ইজতেমা ময়দান এবং যে আশপাশের এলাকা সেখানে কিন্তু একেবারে আমরা থমথমে অবস্থা বিরাজ করতে দেখেছি। এই মুহূর্তে যদি ময়দানের অবস্থানের তথ্য জানাই, সেক্ষেত্রে ময়দানে কিন্তু মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু এই ইজতেমা ময়দানে অবস্থান করছেন এবং তারা তাদের যে তাঁবু সহ অন্যান্য যে তাদের সামিয়ানা গুলো টাঙিয়ে তারা এখানে অবস্থান করছেন। আর অন্যদিকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। পাশাপাশি র্যাবের বিপুল সংখ্যক সদস্য রয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে। এবং এই এখন পর্যন্ত এই যে সংঘর্ষ হয়েছে তাবলিগের দুই গ্রুপের, এই দুই গ্রুপের সংঘর্ষে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন গাজীপুরের যে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে এবং বাকি যে 2 জন তাদের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং টঙ্গী সরকারি যে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালে এখন পর্যন্ত 47 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ঢাকা মেডিকেলও কিন্তু প্রায় 30 থেকে 40 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা এখানে কিছুক্ষণ আগে কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীরা সংবাদ সম্মেলন করেছেন এবং তারা কিন্তু এই সংঘর্ষের জন্য বলছেন যে বিগত দিনগুলোতে যারা ইজতেমা ময়দানকে তাদেরকে জোর করতে দেয়নি, তাদেরকে এই সংঘর্ষে এবং এই হামলা এবং এই মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করেছেন এবং তারা বলছেন যে যদি তাদেরকে শান্তিপূর্ণভাবে জোর করতে দেওয়া হতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না এবং এর দায়ভার পুরোপুরি তারা ইজতেমা যারা জোবায়েরপন্থী তাদেরকে তারা
দিয়েছেন। অন্যদিকে জোবায়েরপন্থীরাও কিন্তু তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে তাদের সাথীদেরকে নিয়ে তারা চিকিৎসারত রয়েছেন এবং তারা কিন্তু এই ঘটনার জন্য তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু আইন প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের অনুমতি মেলেনি, তার আগে এই ইজতেমা ময়দানে প্রবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেছেন। এবং ইজতেমা ময়দানে এখন যেহেতু মাওলানা সাদ সাহেবের অনুসারীরা প্রবেশ করেছেন এবং তারা বলছেন যে তারা তাদের যে ৫ দিনের যে জোর ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত সেই জোর তারা করবেন এবং সেই জোরকে করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নিচ্ছেন। তারা সামিয়ানা টাঙাচ্ছেন এবং যে বিদ্যুতের ব্যবস্থা এবং পাশাপাশি মাইকের যে যেখান থেকে ওয়াজ করা হবে সেই মাইকের ব্যবস্থা কিন্তু তারা করছে। এবং যদি বলি সামগ্রিকভাবে যে ইজতেমা যে তাবলিগের যে বিভাজন, এই বিভাজনকে কেন্দ্র করে কিন্তু পুরো ইজতেমা ময়দান এবং এই আশপাশের এলাকায় কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। রাত্রি। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের জোর ইজতেমাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। প্রতিষ্ঠার ৩য় বর্ষের শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৩টি বিভাগ অনুমোদন থাকলেও প্রথম ব্যাচে অস্থায়ী ক্যাম্পাসে ২টি বিভাগে শুরু হচ্ছে পাঠদান। এদিকে স্থায়ী ক্যাম্পাসের জন্য ২৫০ একর জমি নির্ধারণ করা থাকলেও এখনও শুরু হয়নি অধিগ্রহণ প্রক্রিয়া। উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলের কৃষি গবেষণা, উৎপাদন ও বিপণনে বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন মোকাররম হোসেন, ছবি তুলেছেন আশিকুর রহমান। নীরবতাকে কাছে পেয়ে স্থবিরতাকেই যেন আপন করে নিয়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা আর দুধকুমার। এমন স্থবিরতা যেন এখানকার অর্থনীতিতেও। তাই এখানকার জীবন যেন উপভোগের নয়, কেবল যাপনের। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে এবার যাত্রা শুরু করছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ৩য় বর্ষে ২টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টি। আমরা নতুন আসছি, অনেকটা সহযোগিতা করেছে আমাদেরকে, এটাই আমার অনেক ভালো লেগেছে। কুড়িগ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি নির্ভর হওয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় পাচ্ছে বাড়তি গুরুত্ব। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ইকোনমিক জোন এবং আমাদের ভবিষ্যতে ব্রহ্মপুত্র নদীর উপর যদি ব্রিজ হয় এবং আরও একটা ব্রিজ আমাদের তিস্তা নদীর উপর হয়েছে এবং সব কিছু মিলে আমরা মনে করি যে আমাদের কুড়িগ্রামের কৃষির যেটি উৎপাদন সেটি সর্বক্ষেত্রে বৃদ্ধি পাবে। এরই মধ্যে অস্থায়ী ক্যাম্পাসে কৃষি ও মৎস্য অনুষদ বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে কুড়িগ্রামী। কৃষিগুচ্ছের আওতায় প্রথম ব্যাচে ভর্তির সুযোগ পাচ্ছেন ৮০ জন শিক্ষার্থী। প্রস্তুত করা হয়েছে ক্লাসরুম, ল্যাব আর আবাসনের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৩টি বিভাগের অনুমোদন থাকলেও সবগুলো বিভাগ চালু করতে দরকার স্থায়ী ক্যাম্পাস। এছাড়া স্বল্প জনবল আর অবকাঠামোগত অপ্রতুলতাও আছে। অত্র অঞ্চলের কৃষির সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং বিশ্বমানের রিসার্চ করে এই অঞ্চলে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন করা যায় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর জাকির হোসেন একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করে গিয়েছেন সমঝোতা চুক্তি। এর মাধ্যমে কুড়িগ্রামের শিক্ষার্থীরা ইন্টার্ন সহ উচ্চশিক্ষার সুযোগ পাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম সারির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। আর গবেষণার মূল ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে জেলার ৪৫,০০০ হেক্টর চর কৃষি জমি ও ২৫,০০০ হেক্টর জলাশয়। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন কুড়িগ্রামের সদর উপজেলার নালিয়ার দোলায় নির্ধারিত এই ২৫০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস পাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কথায় বলে কুড়িগ্রামের পথে ঘাটে দারিদ্রতা এবং দুর্ভোগ হাত ধরাধরি করে হাঁটে। কিন্তু কুড়িগ্রামের কৃষিজমি, খালবিল, জলাশয় কিংবা নদীর চরে পরিকল্পিতভাবে কৃষি উৎপাদন করা গেলে এটি হতে পারত কৃষি বিপণন, উৎপাদন এবং কৃষি রপ্তানির একটি বড় হাব। সেই সম্ভাবনায় আশার আলো হয়ে দেখা দিতে পারে সদ্য স্থাপিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তবে জন্য কুড়িগ্রামের মানুষকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ এখানে ২৫০ একর জমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করা হলেও এখনও হয়নি অর্থ ছাড়। কুড়িগ্রাম থেকে মোকাররম হোসেন, এখন। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। এছাড়াও আমি একজন নাগরিক হিসেবেও এটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং
বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের থেকে। এছাড়াও আমি আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি একটা আহ্বান জানাতে চাই। বাংলাদেশে যেই সংস্কার কার্যক্রম চলমান আছে, আপনারা জানেন 10টি সংস্কার কমিশন কাজ করছে। আপনারা আপনাদের মতামত এবং পরামর্শ দিয়ে এই সংস্কার কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত হবেন। দেশের একটা গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধি হিসেবে সংস্কার কমিশনগুলোকে আপনাদের যে সংস্কার ভাবনা, যেভাবে আপনারা বাংলাদেশকে দেখতে চান, সেই পরামর্শগুলো দিবেন, যাতে করে সেখানে যে সংস্কার কার্যক্রম চলমান আছে সেখানে আপনাদের চিন্তার এবং সংস্কার ভাবনার একটা প্রতিফলন ঘটে। অন্তর্বর্তীকালীন সংস্কার গঠনের পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কার্যক্রম, প্রবাসী লাউঞ্জ এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যেই কার্যক্রম তারা গ্রহণ করেছেন তার প্রশংসার দাবিদার। সেজন্য বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আরেকটা দাবি রাখতে চাই। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা যখন বিভিন্ন সেবা নিতে যান, পাসপোর্ট সেবা সহ বিভিন্ন সেবা, আমি যতবারই কথা বলার সুযোগ হয়েছে আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছিলেন ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে কিছুটা রোদ থাকলেও রাতে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশায় ঢাকার রাস্তাঘাটে যানবাহন চালাতে হেডলাইট জ্বালাতে হয়। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে। একই অবস্থা মেহেরপুর ও নওগাঁ জেলায়। মাঝারি শৈত্যপ্রবাহে ঠান্ডার দাপট চলছে। রাত বাড়লেই জেঁকে বসে শীত। এদিকে তীব্র ঠান্ডায় বেড়েছে আবহাওয়াজনিত রোগের প্রকোপ থেকে রক্ষা পাচ্ছে না শিশু ও বৃদ্ধরা। অন্যদিকে শীতের কারণে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষরা রয়েছে কষ্টে। শীত নিবারণে পর্যাপ্ত শীত বস্ত্র নেই বলে জানান তারা। বেড়াতে পারছেনি, ভাড়া হইতে হচ্ছে না, আমরা খুব বিপদে আছি। প্রযুক্তিও দেরি করছে, কাজকর্মে সেরাম যেতে পারছি না, এদিকে ওদিক দাঁড়িয়ে থাকছি, আগুন কাঁপাচ্ছি। আমরা তো শীতে আছি, গেরস্ত পাইনি, কি করবো, কাজ নেই আমাদের। কুয়াশার জন্য শীতের জন্য গাড়ি চালানো খুব কষ্ট। গরিব মানুষ কাজ করতে আসেছি, সকালে খুব ঠান্ডা, এখন পেটের দায়ে আসেছি। আমরা খুব কষ্ট করছি, আমাকে গায়ের কোনো কাপড় চোপড় নাই, শীতের কোনো পোশাক নাই। বর্তমানে বার্থ অপারেটরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও চট্টগ্রাম বন্দরের আলোচিত ও আয়বর্ধক কন্টেইনার টার্মিনাল এনসিটিতে অপারেটর নিয়োগে খুব শীঘ্রই টেন্ডার হচ্ছে না। নানা জটিলতার কারণে আবারও ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে মেয়াদ বাড়ানো হচ্ছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, কি কারণে টেন্ডার করা যাচ্ছে না জানাবেন এবং একই সাথে জানাবেন এতে এনসিটি পরিচালনায় কোনো সমস্যা হবে কিনা।
রাত্রি যেহেতু দীর্ঘ প্রায় 17 বছর ধরে একটি অপারেটর সাইড পাওয়ারটেক এই টার্মিনালটি পরিচালনা করে আসছে এবং এর মধ্যে অন্য কোনো অপারেটর এই টার্মিনাল পরিচালনার সুযোগ পায়নি। সেক্ষেত্রে আসলে খুব স্বল্পতম সময়ে বা 1 বছরের জন্য নতুন করে এই টার্মিনালে বিনিয়োগ করতে কেউ আগ্রহী হবেন না বলেই ধারণা বন্দর ব্যবহার করি এবং বন্দর কর্তৃপক্ষের। যেহেতু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই টার্মিনালটি ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের এবং বিশ্বের 5ম বৃহত্তম টার্মিনাল অপারেটর দুবাই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং বিগত সরকার আমলে এই প্রক্রিয়া শুরু হয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। যেহেতু এখানে কূটনৈতিক বিষয় আছে এবং আমাদের শ্রম বাজার সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, তাই এই প্রক্রিয়াটি এই যে বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়াটি চলমান থাকায় বর্তমানে বন্দর কর্তৃপক্ষ ভাবছে যে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য কেউ হয়তো এখানে বিনিয়োগ করতে আগ্রহী না হতে পারে, কারণ বিনিয়োগ করে তারা হয়তো মুনাফা তুলতে পারবে না। তার বাইরে তারা যে বিনিয়োগ করবে পরবর্তীতে সেই বিনিয়োগটিতে আসলে তাদের অপচয়ের খাতায় চলে যেতে পারে। এর বাইরে বন্দর যদি নিজেরা পরিচালনা করে তাহলে তাদেরকেও নতুন করে এখানে লোকবল নিয়োগ করতে হবে বা কিছু যন্ত্রপাতি, হয়তো যদিও সব যন্ত্রপাতি বন্দরের, তারপরে হয়তো বন্দরের খরচ বাড়তে পারে বা তারা পরিচালনা করলে হয়তো বর্তমানে তারা যে মুনাফা করছে সেটি কম হতে পারে। এসব বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ আবার বিষয়টি পর্যালোচনা করছে। যদিও বন্দর ব্যবহারকারীদের অভিযোগ দীর্ঘ 17 বছর ধরে একটি বার্তাবর্তটি কুক্ষিগত করে রাখায় তারা এখানে তাদের খরচ বাড়ছে, তাই তারা চান যে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এই টার্মিনালটি পরিচালনা করা হোক এবং টার্মিনালটি থেকে বছরে প্রায় 13 লাখ টিউস কন্টেনার হ্যান্ডলিং হয় এবং বন্দর আয় করে পরিচালন ব্যয় বাদ দিয়ে প্রায় 600 কোটি টাকা এবং এই টার্মিনালের ড্রাফট বেশিও এখানে বড়জাহাজ ভিড়তে পারে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে টার্মিনালে কন্টেনার আমদানি রপ্তানিবাহী কন্টেনার ওঠানো নামানো করা হয়। তাই এই টার্মিনালের দিকে নজর দেশি বিদেশি সবার এবং অনেক বিদেশি প্রতিষ্ঠান কিন্তু এখানে বিনিয়োগ এবং পরিচালনা কোনো এর বেশ কয়েক বছর ধরে আগ্রহ জানিয়ে আসছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা আগামীতে আমরা যেটা জানতে পেরেছি যে খুব শিগগিরই এই মুহূর্তে আসলে দরপত্র আহ্বান করা হবে না, কারণ এটি এই মুহূর্তে দরপত্র করতে গেলে তাদের কিছুটা সময় লাগবে, তাই ডিপিএম পদ্ধতিতে হয়তো আপাতত এটি চালানো হবে। আর রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট পুরো উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদনে যাওয়ার জন্য সঞ্চালন লাইন সংস্থাপনের কাজ করায় বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার কারণ সম্পর্কে জানাবেন এবং একই সঙ্গে জানাবেন কবে নাগাদ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হবে। রাত্রি আপনাকে জানিয়ে রাখি, দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট 2 গত 9 নভেম্বর সেটি ওভারহল এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য বন্ধ রাখা হয়েছে। সেটি কাজ চলমান রয়েছে, তার মানে 660 মেগাওয়াট বিদ্যুৎ এখানে বন্ধ রয়েছে। একই সঙ্গে গত 16ই ডিসেম্বর বিকেলের দিকে ইউনিট 1 সেটির উৎপাদন এবং সরবরাহ বন্ধ রয়েছে, তার মানে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ রয়েছে। তার মানে 1320 মেগাওয়াট বিদ্যুৎই উৎপাদন বন্ধ রেখেছে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে যেটি এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে গত 16ই ডিসেম্বর যেটি বন্ধ রাখা হয়েছে সেটির মূল কারণ হচ্ছে যে এখানকার যে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই আরেকটি তাপবিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলছে। সেটি হচ্ছে যে পটুয়াখালী RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে 660 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে। সেটি সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত করার জন্য আমতলী সুইচ যে রুম রয়েছে সেখানে সেটি সংযুক্ত স্থাপন করে সেটি লাইন জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সঞ্চালন
করছেন। এখান থেকে যে গোপালগঞ্জ যে 400 কিলোওয়াট যে সরবরাহ কেন্দ্র রয়েছে সেখান থেকেই জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটি সঞ্চালন হচ্ছে। সেই কারণেই কিন্তু নিরাপত্তার খাতিরে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর একটি ইউনিট বন্ধ রেখে সেটি চালু রেখেছে। তবে আশা করা যাচ্ছে যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট এবং RNPL পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের 660 মেগাওয়াট 1980 মেগাওয়াট বিদ্যুৎ আগামী 25 সালের মার্চ মাসে পুরোদমে জাতীয় গ্রিডে সঞ্চালন করতে পারবেন এমনটি প্রত্যাশা করছেন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই ছিল আমার কাছে সবশেষ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বেড়েছে। তবে অন্যান্য পণ্য রপ্তানি আগের তুলনায় কম বলছেন বন্দর সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, গেল কয়েক মাসে কি পরিমাণে মাছ রপ্তানি হয়েছে, অন্যান্য পণ্য আমদানি রপ্তানির পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি আখাউড়া স্থল বন্দরটি মূলত শতভাগ রপ্তানিমুখী বন্দর হিসেবে ধরা হয়ে থাকে। মূলত এখানকার যে এখানে আসলে রপ্তানি তুলনায় আসলে আমদানি কম হয়, মূলত এটিকে রপ্তানিমুখী বন্দর ধরা হয়ে থাকে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে চলতি যে অর্থবছর যেটি চলছে 24-25 অর্থবছর, এই অর্থবছরের গত নভেম্বর মাস থেকে মূলত এখানে ভারতে কিন্তু যে হিমায়িত যে মাছ আসলে রপ্তানি সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে গিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানকার যারা ব্যবসায়ী আছেন এবং যে কাস্টমসের যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকে আমরা তথ্যটি পেয়েছি। এখন প্রতিদিন কিন্তু গড়ে 120 থেকে প্রায় 150 টনের মতো মাছ কিন্তু এখানে রপ্তানি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব পণ্য হচ্ছে সেগুলো কিন্তু পরিমাণ কিছুটা কমেছে। রাত্রি একটু আপনাকে জানিয়ে রাখি যে এই বন্দর দিয়ে কিন্তু যে কয়টি পণ্য আসলে নিয়মিত রপ্তানি হয় তার মধ্যে সিমেন্ট, রড, প্লাস্টিক, শুটকি মাছ, তেল এবং এই ধরনের কিছু পণ্য কিন্তু রয়েছে। তবে এখন যেটি আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই মুহূর্তে গত 3 থেকে 4 মাস ধরে কিন্তু ভারতের রড রপ্তানি পরিমাণটি কিন্তু বন্ধ রয়েছে। এখন এছাড়া সিমেন্টের যে রপ্তানি যেটি আসলে প্রতিদিন অন্তত 60 থেকে 70 টনের মতো রপ্তানি হতো সেটিও কিন্তু কমে গিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এখন প্রতিদিন আসলে রপ্তানি না হলেও 3 থেকে 4 দিন পর কিন্তু 30 থেকে 40 টন করে সিমেন্ট কিন্তু এখন রপ্তানি হচ্ছে। এটি আসলে একটি শঙ্কার কারণ বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। মূলত আসলে এই যে হিমায়িত মাছের পরেই কিন্তু আসলে সিমেন্টের রপ্তানি পরিমাণটি কিন্তু বেশি ছিল বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তবে তারা যেটি বলছেন যে মূলত এখন এই যে কূটনীতিক যে টানাপোড়েনটি যেটি চলছে আসলে এর পর থেকে কিন্তু আসলে এখানে মাছ ছাড়া কিন্তু অন্যান্য পণ্য রপ্তানি কিন্তু আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে সেখানে যে উগ্র যে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে পণ্য আমদানি কম করার জন্য কিন্তু সেখানকার ব্যবসায়ীদেরকে কিন্তু চাপ দিচ্ছেন বলে আমাদেরকে এই আখাউড়া স্থল বন্দরে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন। তবে যেহেতু আসলে ত্রিপুরাতে যেহেতু আসলে মাছের সংকট রয়েছে এবং সেজন্য আসলে তারা কিন্তু মূলত এই বাংলাদেশ থেকে কিন্তু তারা কিন্তু আসলে মাছ নিয়েই কিন্তু আসলে তাদের সেখানে মাছের যে যোগান সেটি কিন্তু দেওয়া হয়, যার ফলে আসলে তারা অনেকটা বাধ্য হয়েই কিন্তু এই আখাউড়া স্থল বন্দর থেকে কিন্তু এখন তারা মাছ কিছুটা বেশি পরিমাণ নিচ্ছেন। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মূলত শীতকাল এলেই কিন্তু আসলে এই বন্দর দিয়ে মাছ রপ্তানির পরিমাণ কিন্তু অনেকাংশে বেড়ে গিয়ে যায়, যার ফলে আসলে এখন এখান দিয়ে কিন্তু প্রতিদিন 120 থেকে 150 টনের মতো মাছ রপ্তানি হচ্ছে, যেটি আসলে আগে ছিল 60 থেকে 70 টনের মতো। তবে ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই যে কূটনীতিক যে অস্থিরতা যেটি চলছে সেটি যদি আসলে কেটে যায় এবং সেখানকার ব্যবসায়ীরা যদি আসলে তাদের ওইখানকার যদি আসলে চাহিদা বাড়ে, সেক্ষেত্রে এই যে অন্যান্য যেসব পণ্য আছে অর্থাৎ রড, সিমেন্ট, প্লাস্টিক, শুটকি মাছ, তুলা, তেল সহ এই ধরনের পণ্যগুলো কিন্তু আবারও বেশি পরিমাণে রপ্তানি হবে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আশা প্রকাশ করছেন এবং সেই জন্য আসলে তারা সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত কিন্তু কথা বলছেন, আলাপ আলোচনা কিন্তু চালাচ্ছেন। রাত্রি আমার কাছে এই ছিল আখাউড়া স্থল বন্দর থেকে এখানকার রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া স্থল বন্দরের আমদানি রপ্তানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। কুমিল্লার পাইকারি বাজারে পেঁয়াজ, রসুন, আদা এবং আলুর দাম কমলেও তার প্রভাব পড়ছে না খুচরা বাজারে। খুচরা বাজারে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে পণ্য। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার চক বাজার থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, পেঁয়াজ, আলু, আদা এই পণ্যগুলো পাইকারিতে কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন এবং একই সাথে জানাবেন খুচরা পর্যায়ে দামের পার্থক্য কেমন দেখছেন। রাত্রি কুমিল্লার পাইকারি বাজার এবং খুচরা বাজারগুলোতে আসলে পেঁয়াজ, রসুন, আদা যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দরদাম কিন্তু অনেকটাই পার্থক্য দেখা যাচ্ছে। যে বিশেষ করে যেমন আমরা পেঁয়াজের বাজার যদি বলি, পেঁয়াজের বাজারে যে পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে আপনার 75 টাকা থেকে
80 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আমরা দেখেছি যে খুচরা বাজারে প্রায় 25 টাকা থেকে 30 টাকায় বেড়েই বিক্রি হচ্ছে। এছাড়াও যে অন্যান্য মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে, যেমন রসুন, আদা এবং যে দারুচিনি বা লবঙ্গ, এই সকল পণ্য কিন্তু আমরা দেখেছি যে অধিক মূল্যে বিক্রি হচ্ছে। যদিও যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন যে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু কিছুটা কমছে। বিশেষ করে তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের বাজার কমেছে প্রায় 2 থেকে 3 টাকায়। আজকের বাজারে যে পেঁয়াজ তারা আপনার যে মান ভেদে, বিশেষ করে যে পেঁয়াজটার একটু আপনার মানের ক্ষেত্রে একটু খারাপ, সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। যেগুলো ভালো মানের পেঁয়াজ সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। কিন্তু আমরা দেখেছি যে খুচরা বাজারগুলোতে এই পেঁয়াজে বিক্রি হচ্ছে আপনার 90 টাকা, 95 টাকা, বা ভালো পেঁয়াজ যেগুলো বিক্রি হচ্ছে 100-110 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখেছি যে রসুন যেটি আমদানিকৃত যে রসুনগুলো সেগুলো বিক্রি হচ্ছে আপনার 95 টাকা, 195 টাকা থেকে 200 টাকায়, এবং দেশি রসুন বিক্রি হচ্ছে 220 টাকায়। কিন্তু পাইকারি বাজারে এই রসুনের প্রায় আপনার কেজিতে 50 টাকার মতো কমেছে। তবে সেটার প্রভাবও কিন্তু আমরা দেখিনি রসুনের ক্ষেত্রে। সেই সঙ্গে আদার দামও কিন্তু কমেছে এখানকার পাইকারি ব্যবসায়ীরা দাবি করছেন। কিন্তু আমরা পাশে যে খুচরা বাজারগুলো রয়েছে সেগুলোর বাজারও কিন্তু কমে নেই। একই সঙ্গে আপনার আলুর দামও কিন্তু কমেছে বলে আসলে পাইকারি ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তবে খুচরা বাজারে এখনও পুরাতন আলু বিক্রি হচ্ছে 70-75 টাকা এবং নতুন আলু বিক্রি হচ্ছে প্রায় 90 টাকা দরে। তবে পেঁয়াজের বাজারের ক্ষেত্রে একটা আশানুরূপ তথ্য দিয়েছেন তারা। আমাদেরকে বলছেন যে দেশি পেঁয়াজ এখনো পর্যন্ত কুমিল্লার বাজারগুলোতে আসেনি, তবে দেশি পেঁয়াজ ওঠা শুরু করলে বাজার দাম আরও কমতে পারে বলে এমনটা জানিয়েছেন। তো রাত্রি ছিল সবশেষ কুমিল্লা থেকে। কুমিল্লার বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। নেত্রকোনার ধানের হাটে কমেছে সুগন্ধি ধানের দাম। গেল বছর 1 মণ ধান 2600 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে, এবছর তা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে দুর্গাপুরের ধানের হাট থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, ধানের দাম কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রি আপনি শুরুতে যে কথাটি বললেন, আসলে এই নেত্রকোনা এই ধান উৎপাদনের একটি জেলা। সারা বছরে কিন্তু এখানে বছরে প্রায় 3টি ফসল উৎপাদন হয়। এর মধ্যে আসলে সুগন্ধি ধানের যে একটি বাজার, সেই ধানের বাজার কিন্তু এখানে বড় একটি বাজার রয়েছে। তবে এবছর কিন্তু এই বাজারে কিছুটা স্থবিরতা দেখেছি যে চলতি মৌসুমে কিন্তু বাজারে প্রায় গত বছর যে ধান বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকায়, সে ধান কিন্তু এবছর বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকার মধ্যে। মূলত মহাজনরা বলছেন যে আসলে মোকামগুলোতে ধানের চাহিদা না থাকায় এবং বিশেষ করে সুগন্ধি যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কোম্পানিগুলো ক্রয় করার ফলে কিন্তু বাজারে দাম একটু উঠানামা করে। এবছর কোম্পানিগুলো এখনো ধান ক্রয় শুরু না করায় কিন্তু ধানের এই দাম একটু কমেছে। তবে আরেকটা বিষয় যদি বলে রাখি, অন্যান্য ধানগুলো কিন্তু আজকের বাজারে কিন্তু সর্বোচ্চ দাম যাচ্ছে। মূলত আজকে চিকন ধান বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায় এবং মোটা ধান কিন্তু বিক্রি হচ্ছে 1300 টাকায়। এখানে যারা মহাজন আছে তারা বলছেন যে এখন পর্যন্ত এই বাজারে কিন্তু আজকে ধানের বাজার সর্বোচ্চ রয়েছে। মূলত এই ধানের বাজার বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে যে জানেন আসলে এবছর অক্টোবরের আকস্মিক বন্যায় কিন্তু আমনের যে ধান, সেই ধানে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে এই যে ধানের সংকট, সেই সংকটের কারণে কিন্তু বাজারে যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে কিন্তু এবছর একটু ধানের দাম বৃদ্ধি পেয়েছে। বলা যায় যে আগামী 1 থেকে আরো 1.5 মাস এই বাজারে ধানের যে দাম, সেই দাম এরকমই থাকবে। তবে যদি সুগন্ধি যে বাজারটি রয়েছে, যারা কৃষক রয়েছে, যেহেতু গত বছর এই ধানের দাম ভালো ছিল, সে আশায় কিন্তু এবছরও অনেক কৃষক নেত্রকোনার ধানের হাট বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। কৃষিখাতে বাজেট বাড়লেও নরসিংদীতে বছর বছর কমছে কৃষক। একযোগে জেলায় 12 মাসি বা পেশাদার কৃষক কমছে লক্ষাধিক। তবে কৃষি প্রধান এই দেশে কেন কমছে কৃষক, এই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন রাকিবুল ইসলাম। ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। নরসিংদীর শিবপুরের বিলপাড়ের কৃষক রাজু মিয়া পারিবারিকভাবে কয়েক প্রজন্ম ধরে কৃষির সাথে সম্পৃক্ত।
তবে তার সন্তানসহ পরিবারের কেউই এখন কৃষিকে পেশা হিসেবে নিতে চান না। রাজু মিয়া কৃষিকাজ ছেড়ে দিলে কৃষি কিংবা কৃষক এই শব্দটি তার পরিবার থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কেন কৃষিতে এত অনীহা? জিনিসপত্রের দাম বেশি, আমরা জমিনকে চাষ করে তুলি, ঠিক আছে, তুললো আমনে গিয়ে আমরা এটা একটা বেশ একটা লাভবান যাইতারি না। রাজু মিয়ার মতো অবস্থা জেলার বাকি কৃষকদেরও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 2018 সালের জরিপে জেলায় পেশাদার কৃষক ছিল 3,40,970 জন। 2018 সালের আগে ও পরের কোনো পরিসংখ্যান দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে বর্তমানে জেলায় কৃষকের সংখ্যা 3 লাখের কম, এক যুগ আগে যা ছিল 4 লাখের বেশি। সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি খাতে নির্ভরশীল পরিবারে খাদ্য নিরাপত্তাহীনতা, আয়ের বৈষম্য, কৃষি যান্ত্রিকীকরণের কারণে কাজের ক্ষেত্র কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে কৃষি পেশা ছাড়ছে মানুষ। সার কীটনাশকের বাড়তি দামও মরার উপর খাড়ার ঘা। সারা কিনতে বা ক্ষয় খরচ করে ফার্স্টে পরে বেতন লাগে না, বাজারে 6টা 7টা। কৃষিকাজ করে শান্তি হইতেছি না, সার হসপিট পটাশ ইত্যাদির তুলনায় গিয়া কৃষিকাজও কিছু পাই না। কি নরম খালি খাইয়া যাওয়া যায়। মনে করেন বর্তমান যে একটা আয় করবো না, পোলাপান লেখাপড়া করাইবো, এই সমস্ত কিন্তু বাও নাই গিয়া। কৃষিকাজ ছেড়ে কেউ পাড়ি জমাচ্ছেন প্রবাসে, কেউ হচ্ছেন গার্মেন্টস কর্মী কিংবা রিক্সা চালক। নরসিংদী জেলার কৃষক ও কৃষি উন্নয়নে বছরে গড়ে কত টাকা ব্যয় হয় তা জানাতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে চলতি অর্থ বছরে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে সম্মিলিতভাবে বাজেট ধরা হয়েছে 38,259 কোটি টাকা, যা বিগত বাজেটের চেয়ে 2,379 কোটি টাকা বেশি। বাজেট বাড়লেও কেন কমছে কৃষক, এমন প্রশ্নের স্পষ্ট উত্তর নেই কৃষি কর্মকর্তাদের কাছে। তবে কৃষক কমছে এটা স্বীকার করে জানালেন উৎপাদন বৃদ্ধির কথা। কৃষি জমি যেহেতু আছে, কৃষক তো একবারে হারিয়ে যাবে না। হ্যাঁ, আমাদের একটা বলবো যে আমরা একটা ফরম্যাট হয়তো চেঞ্জ হবে। আগে কৃষক যেভাবে চাষাবাদ করতো সেভাবে হতে করবে না। আধুনিক প্রযুক্তি ও আধুনিক যে কলা কৌশল, আধুনিক জাত ব্যবহার করবে। বিবিএসের শ্রমশক্তি জরিপের তথ্য মতে বছরে পুরো দেশে প্রায় 15 লাখ মানুষ কৃষি পেশা ছেড়েছে। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের লবণ চাষিরা। উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতে অপ্রত্যাশিত দরপতনে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় চাষিরা। এর সাথে যুক্ত হয়েছে লবণ আমদানি নিয়ে বাড়তি চিন্তা। এমন পরিস্থিতির মধ্যেই দেশের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের লক্ষ্য লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের। লক্ষ্য পূরণ হলে এই এক মৌসুমে 1,900 কোটি টাকার লবণ বিক্রি হবে। কক্সবাজার থেকে মন্তোষ পেতকর প্রতিবেদন। বিস্তৃত লবণের মাঠ, যেখানে সমুদ্রের লবণাক্ত পানি রোদে শুকিয়ে পরিণত হচ্ছে লবণে। মাঠে পলিথিনের উপর জমাট বাঁধা লবণ সংগ্রহ করছেন শ্রমিকরা। পরে মাঠে স্তূপ করে রাখা সেই লবণ তোলা হচ্ছে ট্রাকে কিংবা নদীতে অপেক্ষমান নৌকায়। পরবর্তীতে অপরিশোধিত এসব লবণ কারখানায় পরিশোধনের পর যাবে দেশের বিভিন্ন স্থানে। কক্সবাজারের ইসলামপুর লবণ শিল্প এলাকার একদিকে যখন মাঠ থেকে লবণ তোলার ব্যস্ততা, তখন উল্টো চিত্রও চোখে পড়ে। এখনও অনেক জায়গায় সদ্য লবণের মাঠ তৈরিতে নেমেছেন শ্রমিকরা। চলছে মাঠ সমানের কাজ। বর্তমান যেটা রেট আছে এটা কিছুতেই পোষাবে না, যেহেতু আমরা যেগুলা এই শ্বাস করার জন্য এই লেবার রাখছি, এগুলো 6 মাসের জন্য একটা লেবারের দাম 1.5 লক্ষ টাকা। এখন লবণ 400 টাকা 300 টাকা এরকম লবণ বিক্রি হচ্ছে। যখন 2-3 মাস পরে যখন লবণ উঠবে তখন একটু দাম বাড়বে আশা করি। 800 টাকা আর নফুসাই কে কানির মাঝে 1 লক্ষ টাকা খরচ হয়, 2 হানির মাঝে 2 লক্ষ টাকা, 5 কানির মাঝে 5 লক্ষ টাকা। এ কারণে লবণ চাষের দাম, জমিনের দাম বাড়ি দনে আর ফুসানি বাড়ি। কিন্তু যারা আগেভাগেই উৎপাদনে নেমেছেন, অপ্রত্যাশিত দর পতনে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গত মৌসুমে কারখানায় প্রতিমন লবণ 450 থেকে 500 টাকায় বিক্রি হলেও এবার তা নেমেছে 300 থেকে 350 টাকায়। এখন তো মনে করেন সিজন একটু ডাল, এখন তো লবণ উৎপাদন শুরু। এই পরিস্থিতি থাকলে তাহলে চাষিরা লসে পড়লে এই লবণ উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় একটা কি ধস নেমে আসবে।
দেশের মোট চাহিদার ৯০%-এরও বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়। কক্সবাজারের ৯ উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ৪০,০০০ চাষি লবণ উৎপাদনে জড়িত। তাদের লবণ চাষে সহায়তা করতে সহজ শর্তে ঋণ সহায়তা সহ সব ধরনের সহায়তা দিচ্ছে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। মানে প্রান্তিক চাষিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেক চাষিদেরকে মাথাপিছু ৫০,০০০ টাকা করে ঋণ প্রদান করি একদম সহজ শর্তে ৫% ইন্টারেস্টে। এবং এর বাইরেও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সব তফসিলভুক্ত ব্যাংকগুলো থেকেও ঋণের ব্যবস্থা করা হয়েছে, যে কৃষি ঋণ যেটা ৪% রেয়াতি সুদে, সেখানেও কৃষি পণ্য হিসেবে লবণকে ট্রিট করে চাষিদের জন্য একর প্রতি ১,৫৩,০০০ টাকা করে ঋণের ব্যবস্থা করা হয়েছে। দেশের ৬৩ বছরের ইতিহাসে গত মৌসুমে সর্বোচ্চ প্রায় ২৪ লাখ টন লবণ উৎপাদন হয়। চলতি মৌসুমে রেকর্ড ২৬ লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত ১,৯০০ কোটি টাকা। এখন কক্সবাজার। গত ৩ দশকেও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠির বাস টার্মিনালে। বর্ষায় কাদাপানি আর শীতে ধুলাবালিতে ভোগান্তিতে যাত্রীরা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। সহকর্মী আল আমিন তালুকদারের প্রতিবেদন। ১৯৯৮ সালে ঝালকাঠি পৌরসভার ১ একর জমিতে স্থাপন করা হয় জেলা বাস টার্মিনাল। যুগের পর যুগ পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালে। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘদিন সংস্কার না হয় ধুলোবালিতে একাকার বাস স্ট্যান্ড এলাকা। খানাখন্দে ভরা টার্মিনালে বর্ষায় চরম ভোগান্তি হয় যাত্রীদের। টার্মিনাল চত্বরে পানি জমে যাওয়ায় বাস থামাতেও পড়তে হয় নানা সমস্যায়। অভ্যন্তরীণ ৮টি রুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে ২২টি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে এই টার্মিনাল থেকে। প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার বাস টার্মিনালের এই বেহাল দশায় ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বাস টার্মিনালে কোনো যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি খায়। বাসে দিনকার পোল্ট্রি খেয়েছে, অটো ৫-৬টা পোল্ট্রি খেয়েছে। বাস স্ট্যান্ড হোক আর প্লাস আমাদের এই যে পাবলিক টয়লেটের যে সমস্যাটা, এটাও যাতে সমাধান হোক, কর্তৃপক্ষ এটা সমাধান করে দিলে আমরা উপকৃত হব। পৌরসভা প্রশাসন বলছে আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। যে আমাদের একটি প্রকল্প রয়েছে সিটিসিআরপি প্রকল্পে, ওখানে আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। দেশের বিভিন্ন জেলায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলেও পিছিয়ে ঝালকাঠি। যাত্রী ভোগান্তি বিবেচনায় দ্রুত পদক্ষেপের তাগিদ এলাকাবাসীর। এখন ঝালকাঠি। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।